একুশে বইমেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। প্রতিদিন 6:30 থেকে 7টা পর্যন্ত আমরা থাকি এই বইমেলা থেকে। বিভিন্ন লেখক, প্রকাশক এবং যারা পাঠক তাদের সঙ্গে আমরা কথা বলি, জানাই বইমেলার খবরাখবর। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একেবারে আধুনিক সাহিত্য থেকেও শুরু করে আধুনিকোত্তর যে সাহিত্য, সেই পাঠ আসলে কিভাবে করা যায়। কারণ এই বিষয়ে একজন লেখক আমাদের সঙ্গে আছেন, ডক্টর রাশিদ আসকারী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই তার একটু পরিচয় দিয়ে নিতে চাই। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, তিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন এবং সেই সঙ্গে তিনি লেখক এবং কলামিস্ট। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, মানে এই যে আপনার বইটি আধুনিকোত্তর সাহিত্য পাঠ, মানে নামটি পড়েই মনে হচ্ছে যে বিষয়টা আসলে কি, মানে আধুনিক সাহিত্য পাঠ হতে পারে কিন্তু আধুনিকোত্তর সাহিত্য পাঠ বিষয়টা আসলে কি, আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন। আপনাকে ধন্যবাদ। দেখুন, সাহিত্য এবং সাহিত্য পাঠ এবং সাহিত্যের যে সমালোচনা, এটা একটা বহমান স্রোতস্বিনীর মতো একটা চলমান একটা ধারা। এই জন্যে আধুনিক সাহিত্য ছিল একটা বিশেষ সময়ে, শতবর্ষ ধরে সেটা অস্তিত্ব যাপন করেছিল। তারপর আধুনিক উত্তর সাহিত্য এসেছে। তো অধুনা আধুনিকোত্তর, এমনকি পোস্ট মডার্নিজমের কথাও আমরা শুনতে পাই। তো এটা আমার যে এই বিষয়ে আগ্রহটার কারণ হচ্ছে যে আমি মূলত শ্রেণীকক্ষে প্রায় 30 বছর ধরে সাহিত্য তত্ত্ব, সাহিত্য এবং সমালোচনা তত্ত্ব পড়াতে গিয়ে একটা জিনিস আমার মনে হয়েছে যে এই যে প্রপঞ্চটি, যেটাকে আমরা পোস্ট মডার্ন কিংবা আফটার মডার্ন লিটারারি যে রিডিং বলছি, সেটার ব্যাপারে আমাদের যে বাংলা সাহিত্যের ভেতরের ধারণাগুলো অতটা স্পষ্ট নয়। কেননা এই ব্যাপারে যে সেমিনাল ওয়ার্কসগুলো, সেগুলো মূলত ইংরেজিতে লেখা এবং সচরাচর সেগুলোতে দন্তস্ফুট করা খুব ডিফিকাল্ট। মানে সোজা ভাষায় বলি যে সাহিত্য আলোচনার মধ্যে যে মোস্ট ডিফিকাল্ট যে এরিয়াসগুলো রয়েছে, তার মধ্যে আধুনিকোত্তর সাহিত্য সমালোচনা তত্ত্ব একটি। এবং সেটি আমি আমার দীর্ঘকাল থেকে পড়াতে গিয়ে একটি উপলব্ধি এসছে, যদি আমরা প্রতীচ্যের যে সাহিত্য তত্ত্বগুলো, যেমন সেখানে উত্তর ঔপনিবেশিকতা রয়েছে, ইকো ক্রিটিসিজম রয়েছে, নারীবাদ রয়েছে, আরও অনেক চাঞ্চল্যকর এবং কৌতূহল উদ্দীপক থিওরিগুলো রয়েছে, এগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং সেগুলোর আলোকে আমাদের যে কৃতি টেক্সটগুলো রয়েছে বাংলা সাহিত্যের অসংখ্য, সেই বঙ্কিম থেকে শুরু করে অধুনা একদম শামসুর রহমান পর্যন্ত অসংখ্য সেমিনাল টেক্সট রয়েছে, সেগুলোর আলোচনা আমি খুব বলতে চাই যে অবাক হয়েই লক্ষ্য করেছি যে দীর্ঘ প্রায় 50-100 বছর ধরে একটা গতানুগতিক ধারার সমালোচনা আমি লক্ষ্য করি। কিন্তু এগুলো যদি আমি আন্তর্জাতিকতায় উন্নীত করতে চাই সমালোচনার ধারাটা, তাহলে আমাদের প্রতীচ্য তত্ত্বগুলো ভালো করে হৃদয়ঙ্গম করে সেগুলোর লেন্সের মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্যের যে সেমিনাল টেক্সটগুলো, সেগুলো নতুন বিশ্লেষণের দাবি রাখে। এতে করে কিন্তু আলোচনায় পঠনে এর গভীরতর এবং আরও ভিন্নতর অর্থ দোতনা কিন্তু উদ্ভাসিত হবে, এবং সেটি আমার লক্ষ্য। আমি আমার এই গ্রন্থে মূলত দেখাবার চেষ্টা করেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো, যে কিভাবে সেই প্রতীচ্যের ডিকনস্ট্রাকশন, পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, ইকো ক্রিটিসিজম ইত্যাদি অসংখ্য তত্ত্ব রয়েছে, সেগুলো আমি সেগুলোর আলোকে বাংলা সাহিত্যের জনপ্রিয় নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন ইত্যাদি আমাদের যে প্রিয় লেখকগুলো রয়েছে তাদের উপরে একটু আলোকপাত করি। এবং এটি আমি ক্লাসে পড়িয়েছি, তারপর আমি থিওরির বই পড়েছি, এবং সেটার মধ্যে আমি যেটা করেছি একটা চেষ্টা যে এই সাহিত্য তত্ত্ব আলোচনার যে ভাষাগুলো, সেগুলো একটি একাডেমিক হয় এবং সাধারণ লোকে বুঝতে পারে না। আমি সেটা সাধারণ লোকের ভাষা দিয়ে বইটি করবার চেষ্টা করেছি। আশা করি যে বাংলা ভাষাভাষী পাঠকেরা বা সমালোচকেরা এটা পড়ে বেশ খানিকটা উপকৃত হবে বলে। মানে বিষয়টা আমি যখনই শুনছি মানে খুব খটোমটো লাগছে, অনেক কঠিন বিষয় মনে হচ্ছে। সহজ কথায় কি এরকম যে সময় থেকে একটু এগিয়ে থাকা, বা ভবিষ্যৎটা কেমন হতে যাচ্ছে, ভবিষ্যতের সাহিত্য কেমন হতে যাচ্ছে, বা ভবিষ্যতের জীবনটা কেমন হতে যাচ্ছে, বা সমাজটা কেমন, সেটাই কি আসলে এই বইয়ের বা এই বিষয়বস্তু কিনা, বইয়ের বিষয়বস্তু? আপনি মানে অন দ্য সারফেস ইউ আর রাইট, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এই যে সাহিত্যের যে আমি অর্থ নিরূপণ করব, এই অর্থ নিরূপণের পদ্ধতি কী, আমরা সেই অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে শুরু করে একদম আইএ রিসার্চ পর্যন্ত দীর্ঘ সময়ে
যে একটা গতানুগতিক পদ্ধতি আমরা দেখেছি, এখন কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যুগ, বুঝতে হবে যে এখন সাইকোঅ্যানালিসিসের যুগ, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যুগ। তো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে বিভিন্ন এরিয়াগুলো রয়েছে, এই যে সূক্ষ্ম বিজ্ঞানভিত্তিক যে চিন্তাগুলো, সেগুলো কেন আমরা সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যেরও এখন কিন্তু বিজ্ঞান আমরা খোঁজার চেষ্টা করি। তো সেইটা আমরা মানে একটা সাহিত্যের একটা সাদামাটা অর্থের ভেতরে গিয়ে আমরা নতুনতর অর্থ আবিষ্কার করি এবং সেই অর্থে আবার তারও অর্থ আবিষ্কার করি। মানে একটি টেক্সট কি বলবো, প্রতিটি নতুন পঠনে নতুন অর্থ খুলে দেয়। এবং যারা খুব বিখ্যাত লেখক, আমাদের রবীন্দ্রনাথের মতো লেখক কিংবা জেমস জয়েসের মতো লেখক, তারা কিন্তু তাদের টেক্সটকে ওপেন এন্ডেড রাখে। হ্যাঁ, টেক্সট একটা এমন একটা টেক্সট করে না যেটাকে আমরা বলছি যে টেক্সটের অর্থ টেক্সটের মানে ভেতরেই সীমাবদ্ধ রয়েছে এবং একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, সেটার মধ্যে আমরা থাকি না। আমরা এমনকি যে অর্থটা বলতে চাইনি কিংবা লেখক কিংবা কবি যেটা বলতে চেয়েছে, সেইটাকে ভেঙ্গে ওনার কথার মধ্য দিয়ে ওনার একটা ভিন্নতর অর্থ দিয়ে ওনাকে আমরা চ্যালেঞ্জ করে বসি। একটা ধুন্ধুমার একটা তুমুল ইন্টারেস্টিং আলোচনা আমরা খুঁজে পাই সাহিত্যিক টেক্সটের মধ্যে। আমরা এই আলোচনায় আবার ফিরবো, এই ইন্টারেস্টিং আলোচনায় আবার ফিরবো, কিন্তু আমাদের আরেক সহকর্মী রিশাদ হাসান, সে আছে বইমেলার আরেক প্রান্তে। আমরা তার কাছে যাব। বেশ কঠিন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আবার যত গভীরে যাওয়া যাচ্ছে ততই মনে হচ্ছে বিষয়টা আসলে অতটা কঠিন নয়। সাহিত্যের যে রস, সেটিকে পুরোপুরি আস্বাদন করবার জন্য পাঠকের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার কথাও আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। রিশাদ, আপনার কাছে আসলে যেতে চাই, আপনি কি নিয়ে আজকে আলাপ করবেন, কি বইয়ের খবর আমাদের শোনাবেন? অন্তর, আপনাকে ধন্যবাদ। বইমেলা মানেই যেন এক নতুন বইয়ের মলাটের ঘ্রাণ, একই সঙ্গে আমাদের যে শেকড়ের যে টান, সেই সব কিছু তো আছেই। তার সঙ্গে এই বইমেলায় মাঝে মাঝে এমন মানুষদেরকে খুঁজে পাওয়া যায় যারা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করেন। এমন একজন রোমাঞ্চপ্রিয় মানুষের সঙ্গে আমার এই মুহূর্তে বইমেলায় দেখা হয়েছে। আমাদের আজকের আরেক অতিথি ইকরামুল হাসান শাকিল, আপনাকে স্বাগত আমাদের বইমেলার যে নিয়মিত আয়োজন সেখানে। শাকিল, আমরা যতদূর জানি আপনি দ্য গ্রেট হিমালয় ট্রেইল জয় করেছেন, একই সঙ্গে আপনি সি টু সামিট, বাংলাদেশের কক্সবাজার, একেবারে কক্সবাজার থেকে পায়ে হেঁটে আপনি হিমালয় জয় করেছেন। একটু বলবেন যে এই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? অভিজ্ঞতাটা তো অসাধারণ এবং এটা বলে তো আর শেষ করা যাবে না। যেমন গ্রেট হিমালয় ট্রেলটা যেরকম ছিল, যে হিমালয়ের ভেতরে 1700 কিলোমিটার পথ একদম অফ রোড ছিল, যেখানে কোনো রাস্তা ছিল না, যেখানে খাবার দাবারের কোনো সুযোগ ছিল না, জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেতে হতো, অনেকটা ওয়াইল্ড লাইফ করেছি। কিন্তু আবার যখন সি টু সামিট এভারেস্ট অভিযান যেটা করলাম, যে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করে যমুনা নদী 3 কিলোমিটার সাঁতার কেটে 1372 কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল পেরিয়ে গিয়ে এই যে এভারেস্টে চূড়ায় ওঠা, এইটা আবার পুরোটা আলাদা। কারণ সেটা যেমন একদম ওয়াইল্ড ছিল, এটাতে আবার আমি গ্রাম পেয়েছি, একদম যেহেতু সমতলে ছিলাম, মানুষের সান্নিধ্যেই ছিলাম এবং এভারেস্টের চূড়া পর্যন্ত সেখানে মানুষ ছিল। তো এই অভিযানের মধ্যে যদি বলি যে পৃথিবীর মধ্যে খুবই রেয়ার যে এই অভিযানগুলো হয়, যেমন সি টু সামিট এই অভিযানটা মাত্র আমি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই অভিযানটা করেছি এবং গ্রেট হিমালয় ট্রেলটা সেটা সারা পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষ করেছে, 50 জনেরও কম। তো যে কারণে এই অভিযানগুলোর অভিজ্ঞতা একদম অসাধারণ এবং একটা অন্য মানে অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে যদি বলি, এটা মানে একটু কি বলবো, রেয়ার একটা অভিজ্ঞতা। আমরা নিঃসন্দেহে এই বিষয়ে গর্বিত এবং সারা বাংলাদেশ আসলে আপনার এই অর্জনে গর্বিত। একটু জিজ্ঞেস করতে চাই ইকরামুল হাসান শাকিল, আপনি যেমন পর্বতারোহণ করেন, একই সঙ্গে আপনি পর্বতারোহণ নিয়ে বইও লিখেন। আপনার একটা বইয়ের নাম আমরা শুনেছিলাম, সেই বইটা নিয়ে একটু জানতে চাই, কি আছে সেই বইটা? আমার বই এখন অবধি পর্যন্ত 8টা বই বেরিয়েছে, এই যার মধ্যে সবগুলো বই আমার এই ভ্রমণের নিয়েই, মানে এই অভিযানগুলো নিয়ে। তো যদি বলি আমি এখন দুগারি নামে একটা বই আছে, বইমেলায় আছে, বইমেলায় হিমলং শিখরে বই আছে, এরপরে গোমতী থেকে হিমালয়। তো এই যে বইগুলো, এগুলো শুধু এই বইগুলো শুধু যে আমার অভিজ্ঞতা লিখেছি তা কিন্তু নয়, এটা হলো আমি সেই সময় যে মানে সেই গ্রামের মানুষগুলো, মানুষের খাবার, মানুষের তাদের কালচার, সেই ধর্ম, পরিবেশ, প্রকৃতি সব কিছুকেই আমি উঠিয়ে আনার চেষ্টা করেছি। কারণ আমরা সমতলের যে মানুষগুলো আছি, আমরা কিন্তু শুধু এই হিমালয়ের যে দুর্গম জায়গাগুলো আমরা দেখতে পারি না, হিমালয়ের সৌন্দর্যটা সবাই দেখতে পারি না। তো সেটা আমরা মুসলিমা কয়েকজন দেখি যারা আমরা পর্বতে যাই বা পাহাড়ে যাই, কিন্তু এই
মানে এই অভিজ্ঞতাটা যদি খুব সহজেই তার সবাই কিভাবে পেতে পারে, তো বইটা তার অন্যতম একটা মাধ্যম। তো আমি রবীন্দ্রনাথের একটা কথা মতো বলতে হয় যে মানে আমি ওই জায়গাটা ভ্রমণ করছি, হিমালয়ের দুর্গম জায়গাটা ভ্রমণ করছি, কিন্তু আমার কোনো রিস্ক নেই। ঠিক তাই, আসলে এ কারণেই মনে হয় বলা হয় যে আসলে বই মানুষকে যে শিক্ষা দিতে পারে সেটি আসলে খুব কম শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন এই রোমাঞ্চ সংক্রান্ত আরো অনেক আলোচনা থাকছে বইমেলার এই আয়োজনে। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে 21-এর বইমেলার যে আমাদের নিয়মিত আয়োজন সেটি, এবং আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং আমি ছিলাম কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের সঙ্গে। এমন কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে আরও আছে। আমার সঙ্গে আছে টনি, যিনি কিনা একেবারে রৌমারি থেকে চর কুকরিমুকরি পর্যন্ত তিনি পায়ে হেঁটে সামিট করেছেন, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন আছেন আশরাফুল ইসলাম, ভদ্রাবতীর পাড়। কি আছে ভদ্রাবতীর পাড়ে? ধন্যবাদ আপনাকে। আমার ভদ্রাবতীর পাড়ের যে গল্পটা, সেখানে 7টি জেলার 11টি গল্প আছে। এটা আমার প্রথম বই। এই ভ্রমণ সাহিত্যটা বেরিয়েছে স্বপ্ন 71 প্রকাশন থেকে। আমার বিভিন্ন সময় যে আমি ভ্রমণ করেছি সেগুলো নানান পোর্টালে আমার প্রকাশিত হয়েছে, সেগুলোরই সংকলন হিসেবে আমি বইটা প্রকাশ করেছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা ইকরামুল হাসান শাকিলের কাছে আরও একবার যাব। শাকিল, একটু বলবেন সবার উদ্দেশ্যে, একদম আমরা শেষ মুহূর্তে আছি, সবার উদ্দেশ্যে কি বলতে চান? সব উদ্দেশ্যে বলতে চাই যে আমরা ভ্রমণ যারা করি তারা আমাদের অনেক দায়বদ্ধতা আছে আমাদের পরিবেশ প্রতি। যে আমরা ভ্রমণটা যেখানেই করব যেন শুধুমাত্র পায়ের চিহ্নটাই রেখে আসবো, আমরা সেখানে অন্য কিছু রাখতে চাই না। তো আমরা পরিবেশ প্রকৃতিটাকে রক্ষা করে আমরা যেন ভ্রমণটা করি। অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে যারা ভ্রমণ করতে আমরা পারছি না তারা সেই সংক্রান্ত বই পড়তে পারি, বা যে যেই শ্রেণীর বই পছন্দ করে সে সেই শ্রেণীর বই আমরা আসলে পড়তেই পারি। আমার কাছে এই পর্যন্ত এই ছিল, চলে যাচ্ছে আবার অন্তরার কাছে। অন্তরা, এবার আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, এবার আপনার পালা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আরও দুটি বইয়ের কথা শুনলাম, এবং বই এবং ভ্রমণ দুটি কীভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই কথাও আসলে জানতে পারলাম। এবার একটু কঠিন বিষয় আবারও আসতে চাই, সেটি হচ্ছে আধুনিকোত্তর সাহিত্য পাঠ। এই বইটি যিনি লিখেছেন ডক্টর রাশিদ আসকারি, তিনি আজ আমাদের অতিথি। অধ্যাপক ডক্টর রাশিদ আসকারির কাছে আমার এবারের যে প্রশ্ন সেটি হচ্ছে, এখন তো সাহিত্য আর ওই যে অনেক বই পড়ে নিজেকে লিখতে হয় না, এআই কে বললে সেই আসলে সাহিত্য লিখে দেয়, এটা আসলে সাহিত্যের জন্য হুমকি কিনা? মজার প্রশ্ন করেছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফেনোমেনন ইন দ্য 21st সেঞ্চুরি ওয়ার্ল্ড। এটা এমন একটা ব্যাপার যে এর সংস্পর্শ ছাড়া আমরা চলতে পারবো না। এখন ব্যাপার হচ্ছে যে আমি এভাবে বলি যে দিস ইজ এ নাইফ বাই উইচ ইউ ক্যান কাট বাটার অন দ্য ওয়ান হ্যান্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান কিল এ ম্যান। তো আপনি মানুষ হত্যা করবেন না আপনার চাকু দিয়ে ডাইনিং টেবিলে আপনি বাটার কাটবেন, এটা আপনার উপরে। এখন ব্যাপার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে যদি আমরা বিশেষ করে এই যে সাহিত্যের কথা আপনি বললেন, আমি তো সাহিত্য পড়াই, এবং আমরা দেখিলে যে আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে এটা এন্তার ব্যবহার করছে ল্যাভিশলি, ইনডিসক্রিমিনেটলি, তো সেটা আমরা নিরুৎসাহিত করি। আবার এটাকে যে অ্যাভয়েড করা যাবে সেটাও নয়। আমি এরকম একটা কম্প্রোমাইজ করতে চাই যে ব্রেইন স্টর্মিং বলে একটা কথা আছে। যখন আপনি কিছু ভাববেন, কিছু লিখতে যাবেন, এর আগে যে নেসেসারি হোমওয়ার্ক ব্রেইন স্টর্মিং দরকার আছে, এইটা আপনি এআই দিয়ে করতে পারেন। একদম একদম পরিষ্কার আমাদের কাছে। আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে। আপনার কথা আমাদের আরও শুনতে ইচ্ছা করছে, আরও অনেক জানতে পারতাম যে সাহিত্যের আরও গভীরে কীভাবে যাওয়া যায় বা সাহিত্য কীভাবে লেখা যায়, কিন্তু একদমই সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। আসলে যে এআইকে আমরা ইতিবাচক বা নেতিবাচক সকলভাবেই ব্যবহার করতে পারি, এবং যেটি নেতিবাচকতা নিয়ে আসলে বেশি কথা বলি, সেই এআই দিয়ে কিভাবে সাহিত্য লেখা যায় বা এই সাহিত্যের ক্ষেত্রে এআই কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, সেই কথাটি আসলে আমাদেরকে জানালেন ডক্টর রাশিদ আসকারি। নিশ্চয়ই আমরা আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।